রিত দৌড়ে নিচের রুমে ঢুকেই দরজাটা আস্তে করে ভেজিয়ে দিল। ছোট্ট বুকটার ভেতর তখনও ধুকপুক করছে অপমান আর কষ্টের ভার, আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বেডের কোনায় গিয়ে ধপ করে শুয়ে আর নিজেকে সামলাতে পারলো না। মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো রিত। চোখের পানি গড়িয়ে বালিশ ভিজে যাচ্ছে, অথচ সেটা মোছার শক্তিটুকুও যেন নেই তার। কান্না করতে করতে একা একা বিড়বিড় করে আওড়াতে লাগলো, আমি কি ইচ্ছে করে গিয়েছিলাম ওই গন্ডারের রুমে? না, একদমই না। মামি বলেছিল বলেই তো গিয়েছিল, তবুও কেন এমনভাবে মারলো ওই গন্ডারে? গালে এখনো জ্বালা করছে, কিন্তু সেই ব্যথার থেকেও বেশি কষ্ট দিচ্ছে অপমানটা। মনে হচ্ছিল কেউ যেন ওর আত্মসম্মানটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। তোর যে রাগী চোখ দুটো বারবার ভেসে উঠছে চোখের সামনে। লোকটা যেন কোনো কারণ ছাড়াই ওর উপর রাগ ঝাড়তে ভালোবাসে। রিত কাঁপতে কাঁদতে অবস্থা খারাপ করে দিচ্ছে নিজের। ছোট্ট শরীরটা থরথর করে কেঁপে উঠছে। ঠিক তখনই দরজায় হালকা শব্দ হলো। রিত চমকে মাথা তুলল। তাড়াতাড়ি হাতের উল্টো পাশে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। দরজা খুলতেই ভেতরে ঢুকলেন আরিফা খান। তিনি এক নজরেই বুঝে গেল কিছু একটা হয়েছে। হৃদের লাল হয়ে থাকা চোখ, কাপা ঠোঁট আর ভেজা গাল দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। চিন্তিত গলায় এগিয়ে এসে বলল, কি হয়েছে রিত, তুই কাঁদছিস কেন? রিত তাড়াতাড়ি মুখ নিচু করে ফেললো। তারপর নিচু কণ্ঠে বলল, না কিছু না মামি। কথাটা বললেও গলার কাঁপুনি তাকে ধরিয়ে দিল। আরিফা খান আলতো করে ওর থুতনিতে হাত রেখে মুখটা উপরে তুলতেই থমকে গেলেন। গালের উপর স্পষ্ট 5 আঙ্গুলের লালচে দাগ ফুটে উঠেছে। এক মুহূর্তেই সব বুঝতে বাকি রইল না তার। তিনি দীর্ঘশ্বাস ফেলল। তারই ভুল হয়েছে, অসুস্থ হলেও কষ্ট করে তুর্যকে কফিটা দিয়ে আসলেই পারত। মেয়েটাকে অহেতুক পাঠিয়েছে। চোখে মুখে বিরক্তি আর অসহায়ত্বের ছাপ ফুটে উঠল। তুর্যের এই রাগী স্বভাবটা তিনি খুব ভালো করেই জানে, সেই ছোট থেকে একঘেয়ে বদমেজাজি স্বভাবের। তারপর আরিফা খান নরম গলায় বলল, আচ্ছা তোর মামাকে কিন্তু বলিস না যে তুর্য আবার তোকে মেরেছে। তোর মামা জানলে খুব রাগ করবে। কিন্তু রিত আস্তে করে মাথা নাড়ল। ও এমনিতেও কখনো কারো কাছে নালিশ করতো না। ছোটবেলা থেকে এই ব্যাপারে ও কেমন যেন চুপচাপ স্বভাবের মেয়ে। নিজের কষ্টগুলো নিজের মাঝেই চেপে রাখতে শিখে গেছে অনেক আগেই। কেউ কষ্ট দিলে নিঃশব্দে সহ্য করে নেয়, কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না বলে না। অভিযোগ করতে নারাজ এই মেয়ে। আরিফা খান হৃদের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা লাল হয়ে থাকা চোখ আর গালে স্পষ্ট আঙ্গুলের দাগ দেখে বুকের ভেতরটা কেমন ভারী হয়ে উঠল তার। নরম গলায় বলল, আচ্ছা আয় আমার রুমে, আমি তোর গালে মলম লাগিয়ে দিই। হৃদ আবারও ছোট্ট করে মাথা নাড়ল। তারপর চুপচাপ আরিফা খানের পেছনে পেছনে হাঁটতে লাগলো। মাথাটা নিচু, চোখ দুটো নিস্তেজ, যেন অনেক অভিমান জমে আছে ছোট্ট বুকটার ভেতর। আরিফা খান নিজের রুমে ঢুকে দরজাটা ফেঁচিয়ে দিল। তারপর ড্রেসিং টেবিলের পাশে ড্রয়ার খুলে মলম বের করলো। রিতকে আলতো করে বেডে বসিয়ে দিল তিনি। তারপর আরিফা খান খুব যত্ন করে ওর গালে মলম লাগাতে লাগলো। তার আঙ্গুলের স্পর্শ ছিল ভীষণ কোমল, যেন একটু বেশি চাপ পড়লেও মেয়েটার ব্যথা বেড়ে যাবে। মলমের ঠান্ডা ছোঁয়ায় হৃদ হালকা চোখ বন্ধ করে ফেললো। এই অনুভূতিটা ওর খুব ভালো লাগলো। ছোটবেলা থেকেই আরিফা খানের শরীর থেকে একটা অদ্ভুত মা মা গন্ধ পেত হৃদ। সেই গন্ধে কেমন যেন নিরাপত্তা মিশে থাকতো। যদিও প্রথম প্রথম আরিফা খান ওকে খুব একটা সহ্য করতে পারতো না। তুর্য চলে যাওয়ার পর অনেকটা সময় তিনি হৃদকেই দোষী ভাবতো। মনে হতো এই মেয়েটার কারণেই যেন সবকিছু বদলে গেছে। তাই তখন প্রায় বকা দিত, রাগ দেখাতো, দূরে দূরে রাখতো। কিন্তু সময়ের সাথে সাথে তিনি বুঝতে পেরেছিল এই ছোট্ট মেয়েটার আসলে কোনো দোষই নেই, পরিস্থিতির শিকার হয়েছে ও। তারপর থেকেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করে আরিফা খান। আগের মতো দূরে ঠেলে না রেখে বরং নিজের কাছেই টেনে নেয় হৃদকে। যদিও শাসন করতো অনেক, কিন্তু সেই শাসনের মাঝেও একটা মায়া ছিল, ঠিক মায়ের মতো। মলম লাগানো শেষ করে আরিফা খান কিছুক্ষণ চুপ করে হৃদের দিকে তাকিয়ে রইল। তারপর একটু গম্ভীর গলায় বলল, এখন আমার রুমেই শুয়ে ঘুমা, আমি একটু আসছি। হৃদ শান্তভাবে মাথা নাড়ল, কোনো প্রশ্ন করলো না। আরিফা খান উঠে রুম থেকে বাইরে চলে যেতেই হৃদ ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। নরম বিছানার চাদরে মুখ ছুঁয়ে চোখ বন্ধ করলো হৃদ। গালের ব্যথাটা এখনো আছে, কিন্তু বুকের ভেতরের কষ্টটা যেন একটু কম লাগছে। হয়তো কারণ অনেকদিন পর কেউ ওর ব্যথার জায়গায় একটা যত্ন করে হাত রেখেছে। আরিফা খান রুম থেকে বেরিয়ে সোজা তুর্যের রুমের দিকে এগোলো। মুখটা গম্ভীর হয়ে আছে তার, ভেতরে ভেতরে রাগও হচ্ছে, আবার কষ্টও লাগছে। তিনি জানে ছেলের রাগ কেমন ভয়ঙ্কর হতে পারে,
কিন্তু তাই বলে একটা ছোট মেয়ের উপর এভাবে হাত তোলা ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেনি। করিডোরের চারপাশটা নিস্তব্ধ হয়েছিল। ঠিক তখনই তুর্যের রুমের দরজা খুলে গেল। তুর্য বেরিয়ে আসতেই আরিফা খান সামনে গিয়ে দাঁড়ালো। কালো শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, চোয়াল শক্ত হয়ে আছে তার, চোখে মুখে এখনো বিরক্তির ছাপ স্পষ্ট। সামনে মাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল তুর্য। তারপর গম্ভীর গলায় বলল, কিছু বলবে আম্মু? আরিফা খান কয়েক সেকেন্ড চুপ করে ছেলের দিকে তাকিয়ে রইল। তারপর ধীর কিন্তু কঠিন কণ্ঠে বলল, হৃদকে সবসময় এরকম মারো কেন তুর্য? মেয়েটার গালের অবস্থা দেখেছো? তুর্যের চোখ মুহূর্তেই শক্ত হয়ে উঠল, যেন নামটা শুনতেই তার মেজাজ আরো খারাপ হয়ে গেল। চোয়াল শক্ত করে ঠান্ডা গলায় বলল, আম্মু আমার সাথে এই মেয়েকে নিয়ে কোনো কথা বলবা না। ও সবসময় আমার সামনে উল্টোপাল্টা কাজ করে। আমি আগেই বলেছি এই মেয়েকে যেন আমার সামনে না দেখি, তবুও বারংবার কেন আমার সামনে আসে? আর একবার সামনে আসলে আস্ত রাখবো না। কথাগুলো বলে তুর্য আর এক মুহূর্তও দাঁড়ালো না। কাঁধ ঝাঁকিয়ে আরিফা খানকে পাশ কাটিয়ে গটগট করে হেঁটে চলে গেল করিডোর ধরে। তার জুতোর শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল নিস্তব্ধতার ভেতর। আরিফা খান স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। দীর্ঘ একটা নিঃশ্বাস বেরিয়ে এলো তার ঠোঁট ফাঁক দিয়ে। তিনি বুঝতে পারে তুর্যের ভেতরে এখনো প্রচন্ড রাগ জমে আছে। সেই রাগ, অভিমান আর অদ্ভুত এক ঘৃণা যেন ধীরে ধীরে তাকে বদলে দিচ্ছে। কিন্তু এই রাগের আগুনে যে সবচেয়ে বেশি পুড়ছে নির্দোষ একটা মেয়ে, সেটা ছেলেটা কেন বুঝতে চায় না? একবার চোখ বন্ধ করলো আরিফা খান। হৃদের ভেজা চোখ দুটো আবার ভেসে উঠলো তার সামনে। ছোট্ট মেয়েটা কষ্ট পেলেও একটা অভিযোগ পর্যন্ত করে না। আর তুর্য ছেলেটা যেন ইচ্ছে করেই নিজেকে কঠিন করে ফেলছে। সন্ধ্যা 7:30। শহরের ব্যস্ততা তখনও পুরোপুরি থামেনি। রাস্তা জুড়ে গাড়ির হেডলাইটের আলো, হর্নের শব্দ আর মানুষের ছুটে চলা মিলিয়ে এক অদ্ভুত ক্লান্ত পরিবেশ তৈরি হয়েছে। অর্ণব গাড়ির পেছনের সিটে হেলান দিয়ে বসেছিল। সারাদিনের ক্লান্তি স্পষ্ট, মুখে চোখে মুখে অবসাদের ছাপ। আজও সকাল থেকে একটার পর একটা প্রোগ্রাম, মিটিং, মানুষের অভিযোগ, সাংবাদিকদের প্রশ্ন, সব মিলিয়ে মাথাটা যেন ধরে গেছে। এমপি বলে কথা, রাজনীতিতে আসাটা একসময় তার কাছে খুব স্বপ্ন মনে হতো। মানুষের জন্য কিছু করবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, এমন অনেক স্বপ্ন ছিল। অথচ এখন মাঝে মাঝে মনে হয় এই জগৎটা বাইরে থেকে যতটা চকচকে দেখায়, ভেতরে ততটাই অন্ধকার। তার বাবা কতবার নিষেধ করে বলেছিল রাজনীতি এত সহজ না অর্ণব, এই জগতে মানুষ চেনা খুবই কঠিন। কিন্তু তখন অর্ণবের কানে কোনো কথাই ঢোকেনি। নিজের জেদ, নিজের স্বপ্ন, সব কিছুর কাছে বাবার সতর্কবাণী তুচ্ছ মনে হয়েছিল। এখন বুঝতে পারে মানুষকে খুশি রাখা সবচেয়ে কঠিন কাজ। সারাদিন খেটেও কারো মন যেতে যায় না, উল্টে একটু ভুল হলেই সমালোচনা, অভিযোগ, অপমান। গভীর একটা নিঃশ্বাস ফেলল অর্ণব। জানালার বাইরে তাকিয়ে রইল কিছুক্ষণ। রাস্তার আলো গাড়ির কাছে পড়ে দ্রুত সরে যাচ্ছে। সামনে ড্রাইভার চুপচাপ গাড়ি চালাচ্ছিল। আচমকা স্যার ড্রাইভারের আতঙ্কিত চিৎকারে অর্ণব চমকে উঠল। ঠিক তখনই একটা ছায়ামূর্তি আচমকা গাড়ির সামনে এসে পড়ল। ড্রাইভার তড়িঘড়ি করে ব্রেক কষতেই গাড়িটা বিকট শব্দে থেমে গেল। চাকার ঘর্ষণে রাস্তার উপর কড়া শব্দ উঠল। অর্ণবের বুক ধক করে উঠল। কয়েক সেকেন্ডের জন্য সবকিছু যেন থমকে গেল। তারপর অর্ণব ঠান্ডা কণ্ঠে বলল, কি হয়েছে? ড্রাইভার কাঁপা গলায় বলল, স্যার সামনে কেউ ছিল। অর্ণব দ্রুত দরজা খুলে নেমে পড়লো। ড্রাইভারও তাড়াতাড়ি অন্য পাশ থেকে নেমে এলো। গাড়ির হেডলাইটের আলোয় দেখা গেল একটা মেয়ে রাস্তার মাঝখানে বসে আছে, যেন ধাক্কায় ভারসাম্য হারিয়ে পড়ে গেছে। এলোমেলো চুল মুখের উপর পড়ে আছে। পাশে একটু দূরে একটা চশমা ছিটকে পড়ে রয়েছে। মেয়েটা মাথা নিচু করে বসে আছে। নিঃশ্বাসটা দ্রুত ওঠানামা করছে তার। মনে হচ্ছে মেয়েটা খুব ভয় পেয়ে গেছে। অর্ণব দ্রুত দৌড়ে মেয়েটার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। গাড়ির হেডলাইটের আলোয় এবার স্পষ্ট দেখতে পেল মেয়েটার ডান পায়ের গোড়ালির কাছে কেটে গেছে। সেখান থেকে ধীরে ধীরে রক্ত বের হয়ে রাস্তার উপর পড়ছে। অর্ণবের কপাল কুঁচকে গেল, তারপর উদ্বিগ্ন, ইয়া আল্লাহ, আপনার তো পায়ে অনেক ব্যথা পেয়েছেন। কিন্তু মেয়েটা যেন নিজের আঘাত নিয়ে খুব একটা চিন্তিত না। সে তাড়াহুড়ো করে দুই হাত দিয়ে আশেপাশে খুঁজতে লাগলো কিছু একটা। চোখ দুটো ছোট ছোট করে এদিক সেদিক তাকাচ্ছে, অথচ ঠিক মতো দেখতে পারছে না। অর্ণব কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই বুঝে গেল ব্যাপারটা। একটু দূরে পড়ে থাকা চশমাটা চোখে পড়তেই সেটা তুলে এনে মেয়েটার সামনে ধরলো। এইটা খুঁজছেন? মেয়েটা যেন হাঁপ ছেড়ে বাঁচলো। দ্রুত চশমাটা নিয়ে পড়ে ফেললো। চশমা পড়তেই তার মুখটা পরিষ্কার দেখা গেল। গোল ফ্রেমের চশমার আড়ালে ভীতু ভীতু বড় চোখ, মুখে অদ্ভুত এক কোমলতা।
মেয়েটা ছোট্ট করে বলল থ্যাংক ইউ। তারপর নিজেকে সামলে নিয়ে বলল আমি ঠিক আছে, আসলে ভুলটা আমারই, আরও সাবধানে রাস্তা পার হওয়া উচিত ছিল। আপনি টেনশন করবেন না, আমি যেতে পারবো। বলেই উঠে দাঁড়ানোর চেষ্টা করলো সে, কিন্তু পায়ে ভর দিতেই ব্যথায় মুখটা কুঁচকে গেল। অর্ণবের মেজাজ এমনিতেই সারাদিনের ক্লান্তিতে খিটখিটে হয়েছিল, তার উপর এই মেয়েটা ব্যথা পেয়েও জেদ করে সব ঠিক আছে বলছে, ব্যাপারটা তার আরও বিরক্ত লাগলো। রাগী গলায় বলল মারবো এক থাপ্পড়। মেয়েটা ভয়ে চুপসে গেল, বড় বড় চোখ করে তাকিয়ে রইল অর্ণবের দিকে। অর্ণব আর কোনো কথা না বলে আচমকাই তাকে কোলে তুলে নিল। সবকিছু এত দ্রুত ঘটলো যে মেয়েটা ঠিক মতো বুঝেই উঠতে পারলো না। হঠাৎ ভারসাম্য হারিয়ে আতঙ্কে অর্ণবের পাঞ্জাবি আঁকড়ে ধরে উত্তেজিত কণ্ঠে বলল আরে কি করছেন আপনি? অর্ণব গম্ভীর মুখে সামনে হাঁটতে হাঁটতেই বলল চুপ থাকুন চশমাওয়ালা বালিকা। মেয়েটা অবাক হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তার দিকে, তারপর কাপা কণ্ঠে প্রতিবাদ করলো আমার নাম চশমাওয়ালা বালিকা নয়, আমার নাম নম্রতা। অর্ণব খুব সাবধানে নম্রতাকে গাড়ির পিছনের সিটে বসিয়ে দিল। মেয়েটা বসতেই ব্যথায় মুখটা একটু ঝুঁকে গেল। অর্ণব সেটা লক্ষ্য করলেও কিছু বলল না, শুধু দরজাটা বন্ধ করে নিজেও তার পাশেই গিয়ে বসলো। সামনে ড্রাইভার বাহিরে দাঁড়িয়ে আছে এখনো, কারণ অর্ণব ভেতরে আসতে বলেনি। নম্রতা পুরো শরীরটা গুটিয়ে বসে আছে, দুই হাত শক্ত করে ব্যাগের উপর চেপে রেখেছে। চশমার আড়াল থেকে ভীত ভীত চোখে বারবার অর্ণবের দিকে তাকাচ্ছে, আবার দ্রুত চোখ সরিয়েও নিচ্ছে। অর্ণব সেটা খেয়াল করলো। মেয়েটার ভয় পাওয়া মুখটা দেখে তার বিরক্তির জায়গায় এবার খানিকটা মায়া লাগলো। গম্ভীর গলাতেই বলল ভয় পাবেন না চশমাওয়ালা বালিকা। নম্রতা ঠোঁট ফুলিয়ে তাকালো কিন্তু কিছু বলল না। অর্ণব হালকা ভঙ্গিতে বলল আমি শুধু আপনার ক্ষতস্থানে ব্যান্ডেজ করিয়ে আপনাকে বাসায় পৌঁছে দিব। যেহেতু আমার গাড়ির সামনে আপনি পড়েছিলেন, দোষ জারি হোক, হেল্প করা আমার দায়িত্ব, সো নিশ্চিন্তে থাকতে পারেন। কথাগুলো খুব স্বাভাবিকভাবেই বলল অর্ণব, কিন্তু বাসায় পৌঁছে দিব কথাটা শুনতেই নম্রতার মুখের রং যেন পাল্টে গেল। চশমার আড়ালে চোখ দুটো বড় হয়ে উঠলো, এমন ভাব যেন কেউ তাকে ভয়ঙ্কর কিছু বলে ফেলেছে। দ্রুত বলল না না, আপনাকে পৌঁছে দিতে হবে না, আমি পারবো। তার কণ্ঠে অদ্ভুত এক উত্তেজনার অস্থিরতা ছিল। অর্ণব ভ্রুকুচকে তাকিয়ে বলল কেন, কোনো প্রবলেম? নম্রতা একটু থতমত খেয়ে গেল, আঙ্গুল দিয়ে ব্যাগের চেইন নিয়ে নার্ভাসভাবে নাড়াচাড়া করতে করতে আমতা আমতা করে বলল আসলে একটা লোকের গাড়ি থেকে আমি নামছি, এটা যদি বাসার আশেপাশে কেউ দেখে তাহলে অনেক খারাপ বলবে। কথাগুলো বলার সময় তার গলাটা আস্তে আস্তে ছোট হয়ে এলো, মাথাটাও নিচু হয়ে গেল। অর্ণব কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর অর্ণব চোখ সরিয়ে জানালার বাইরে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেললো। এই সমাজটা বড় অদ্ভুত, একটা মেয়ে রাস্তায় আহত হয়ে পড়ে থাকলেও মানুষ সাহায্য করার আগে হাজারটা কথা ভাববে, আর সাহায্য নিলেও পরে সেই মেয়েকেই বিচার করবে। অর্ণব পুনরায় নম্রতার দিকে তাকালো। মেয়েটা এখনো অস্বস্তিতে কুঁকড়ে বসে আছে। অর্ণব একটু নরম গলায় বলল আপনার বাসার সামনে নামাবো না, একটু দূরে নামিয়ে দিব, এখন আপনি অন্তত শান্ত হন। তারপর অর্ণব গাড়ি থেকে রাখা ফার্স্ট এইড বক্সটা হাতে নিল। গাড়ির ভেতর হালকা পারফিউমের গন্ধ ছড়িয়ে আছে। নম্রতা তখনও অস্বস্তি নিয়ে সিটের এক কোণায় গুটিসুটি মেরে বসে আছে। অর্ণব ওর আহত পায়ের দিকে হাত বাড়াতেই নম্রতা আঁতকে উঠে পা সরিয়ে নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল আরে কি করছেন? অর্ণব বিরক্ত চোখে তাকালো তার দিকে, তারপর গম্ভীর গলায় বলল চশমাওয়ালা বালিকা চুপ করে বসুন, আমি এমনি এমনি তো শখ করে আপনার পা ধরছি না, ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য ধরছি। নম্রতা একদম চুপসে গেল, ঠোঁট কামড়ে চুপচাপ বসে রইল, যদিও লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেছে। অর্ণব খুব সাবধানে ওর পা নিজের দিকে উড়ুর উপরে রাখলো, তারপর তুলোতে ওষুধ দিয়ে ক্ষতস্থানের চারপাশে পরিষ্কার করতে লাগলো। কাজ করতে করতে জিজ্ঞেস করলো এই রাতে আপনি একা একা কোথায় যাচ্ছিলেন? নম্রতা ছোট্ট গলায় বলল আমার টিউশন ছিল। অর্ণব ভ্রু তুললে বলল পিচ্ছি মেয়ে আবার টিউশন পড়ায় নাকি? নম্রতার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলো আমি যথেষ্ট বড়। অর্ণব ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো, ঠিক তখনই ক্ষতস্থানে ঔষধ লাগাতেই নম্রতা ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেললো। আহ লাগছে। অর্ণব একটু থেমে গেল, তারপর দ্রুত নরম গলায় বলল সরি, আমার আরও সাবধান হওয়া উচিত ছিল, বলেই ছোট বাচ্চাদের মতো ক্ষতস্থানে আলতো করে ফু দিতে লাগলো। নম্রতা হতভম্ব হয়ে তাকিয়ে রইল তার দিকে। এই মানুষটাই কিছুক্ষণ আগে রাগে গলায় মারবো এক থাপ্পড় বলছিল, আর এখন এত যত্ন করে ওর ব্যথা কমানোর চেষ্টা করছে। অর্ণব খুব মনোযোগ দিয়ে ব্যান্ডেজ করে দিল, যেন সামান্য অসাবধানতায় ওর আরও ব্যথা লাগতে পারে। নম্রতার বুকের ভেতরটা হঠাৎ কেমন নরম হয়ে এলো। সত্যিই অনেকদিন কেউ এভাবে যত্ন নিয়ে ওর পাশে বসেনি। ছোটোখাটো ব্যথায় কেউ এভাবে ফু দেয়নি, সরি বলেনি, কিংবা এতটা মনোযোগ দিয়ে ওর কষ্ট কমানোর চেষ্টা করেনি। মা থাকলে হয়তো ওর মাও এত যত্ন নিয়ে ওর ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিত। কথাখানা ভাবতেই চশমার আড়ালে ওর চোখ দুটো অদ্ভুতভাবে চিকচিক করে উঠল। অর্ণব ব্যান্ডেজ শেষ করে ধীরে ধীরে ওর পা নিচে নামিয়ে দিল, তারপর ফার্স্ট এইড বক্সটা বন্ধ
করে ড্রাইভারকে গাড়ি আসতে বলল চলুন। ড্রাইভার দ্রুত গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণের মধ্যে গাড়ি আবারও ধীরে ধীরে চলতে শুরু করলো। রাতের শহরের আলো পেছনে ফেলে গাড়ি এগিয়ে চলল নম্রতার বাড়ির উদ্দেশ্যে। আর গাড়ির ভেতরে বসে নম্রতা চুপচাপ জানালার বাইরে তাকিয়ে রইল। তবুও বারবার অনুভব করতে লাগলো তার পায়ের ক্ষতস্থানে এখনো যেন অর্ণবের সেই আলতো ফুয়ের উষ্ণতা লেগে আছে। রাত 10টা, চারপাশে নীরবতা নেমে এসেছে অনেক আগেই। দূরের শহরের আলো নদীর কালচে পানিতে ঝাপসা হয়ে প্রতিফলিত হচ্ছে। হালকা ঠান্ডা বাতাস বইছে নদীর দিক থেকে। মাঝে মধ্যে পানির ঢেউ তীরে আছড়ে পড়ার শব্দ ছাড়া আশেপাশে আর কোনো আওয়াজ নেই। নদীর পাড়ের পুরনো সিমেন্টের ঘাটে পাশাপাশি বসে আছে তুর্য আর উজান। তুর্য চুপচাপ সামনে তাকিয়ে আছে, দুই কোনোই হাঁটুর উপর রেখে আঙ্গুলের ফাঁকে সিগারেট ধরা। ধোঁয়াগুলো ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। মুখটা অস্বাভাবিক গম্ভীর। আর উজান সে বরাবরের মতোই অস্থির। কিছুক্ষণ ধরে তুর্যের দিকে তাকিয়ে থেকে শেষমেশ ভ্রু কুঁচকে বলল, এই তোর কি হয়েছে রে? এখানে আমাকে ডাকলি কেন? তুর্য কোনো উত্তর দিল না, চুপচাপ নদীর দিকে তাকিয়ে বলল। উজান এবার নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জানা মতে তোর মন খারাপ থাকলেই না হয় এখানে এসে বসে থাকিস, কিন্তু ব্যাপার কি? তারপর হঠাৎ যেন কিছু মনে পড়তেই চোখ বড় বড় করে বলল, ওহ দাঁড়া, তুই তো বিয়েও করিসনি। ও সরি, তোকে তো তোর বাবা জোর করে একটা বাচ্চার সাথে বিয়ে দিয়ে দিয়েছিল বলে তুই দেশ ছেড়ে পালাইছিলি। এখন নিশ্চয়ই তোর সেই বউ বড় হয়ে গেছে, তাই না? কি ব্যাপার, বউ রাগ করে বাড়ি থেকে বের করে দিচ্ছে নাকি? আহারে বেচারা ভাই আমার। তুর্যের চোয়াল শক্ত হয়ে উঠল। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে উজানের দিকে তাকালো। সেই দৃষ্টি দেখে উজানের হাসি একটু থেমে গেল। তুর্য কপাল কুঁচকে ঠান্ডা গলায় বলল, আরে একটা আজে বাজে কথা বলে এক লাথি দিয়ে এই নদীর পানিতে ফেলে দিব হনুমান। উজান তুর্যের কথায় নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রাখলো। তারপর আহত গলায় বলল, এই তুই আমাকে এখনই মেরে ফেলতে চাচ্ছিস? অথচ আমার বউ বাচ্চা আমার দিকে বুক করে বসে আছে। কবে আমি তাদের দেখব, তাদের আমার কাছে আনবো, আর তার আগেই তুই আমাকে নদীতে ফেলে মেরে ফেলতে চাচ্ছিস? ছি ভাই ছি, আজকাল মানবতা বলতে কিছুই নেই। তুর্য এবার বিরক্ত হয়ে মুখ দিয়ে চ শব্দ বের করলো। তারপর কপাল কুঁচকে বলল, তুই নিপার ব্যাপারে কিছু বলতে চাইছিলি, বলবি নাকি আমি চলে যাব? ওজান সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো। তারপর বললেই, না ভাই শোন, ওই অর্ণবের বোন নিপা রীতিমতো আমাকে ইপটিজিং করে। আগে ছেলেরা মেয়েদের ইপটিজিং করতো, আর এখন আমার মতো ভদ্র ভোলাভালা ছেলেদের করা হয়। একটু থেমে আবার বলল, ভাই অর্ণবের বাড়ি যাওয়া তো দূরের কথা, এই মেয়ে আমাকে দিয়ে 1000-এর উপরে মেসেজ পাঠায়, কল দেয়, সারাদিন পাগল বানিয়ে রাখে। আমি কি করব বলতো? তুর্য এবার ঠোঁট বাঁকিয়ে বলল, ব্লক করে দে। উজান বলে, এই পর্যন্ত শত আইডি নাম্বার ব্লক করেছি, কিন্তু ফলাফল শূন্য। অন্য নাম্বার দিয়ে ফোন দেয়, এক আইডি দিয়ে ব্লক করে 10টা আইডি খোলে। এইসব বিষয়ে অর্ণব জানলে আমাকে মেরেই ফেলবে। তুই তো জানিস ওর বোনের ব্যাপারে পজিটিভ। নদীর পাড়ের নীরবতা তখন আরো ভারী হয়ে এসেছে। পানির ঢেউগুলো ধীরে ধীরে তীরে এসে ভেঙে পড়ছে, যেন কারো অস্থির কথাগুলোও সেখানে মিশে যাচ্ছে। তুর্য কিছুক্ষণ চুপ রইল। তারপর কপাল কুঁচকে ধীর গলায় বলল, তুই আসলে কি চাস? ওজান একটু থেমে গেল। তারপর সিরিয়াসলি ভঙ্গিতে বলল, আমি কি চাই না চাই সেটা এখানে ম্যাটার করে না তুর্য। আমি একটা সিম্পল পুলিশের চাকরি করি, যা বেতন পাই তাতে কোনো রকমের মাসটা চলে যায়। আর নিপার একটা ড্রেসের দামই আমার 1 মাসের বেতনের চেয়েও বেশি। ওকে প্রিন্সেসের মতো করে রাখা হয়, আর আমি সেটা কোনোদিনই পারবো না। এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। কথাটা বলেই সে একটু থেমে গেল। তারপর হালকা অসহায় হাসি দিয়ে বলল, তাই বলছি তুই একটু নিপার সাথে কথা বলিস না ভাই। এইবার তুর্যের মুখের অভিব্যক্তি বদলে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার সাথে সাথে উজানও উঠে দাঁড়ালো, যেন উত্তর পাওয়ার অপেক্ষায়। তুর্য শান্ত গলায় বলল, বাড়ি যা, ঘুমা, আমি যাই। উজান হতভম্ব হয়ে বলল, ঘুমাবো মানে? আমার কথা তুই বুঝছিস তো? তুর্য এবার আর কিছু না বলে শুধু ছোট্ট করে বলল, তারপর আর এক মুহূর্ত দেরি না করে গাড়ির দিকে হাঁটা ধরলো। তার হাঁটার ভঙ্গিতে ছিল এক অদ্ভুত নির্লিপ্ততা, যেন এই কথাগুলো তার কাছে নতুন কিছু নয়। পেছনে উজান দাঁড়িয়ে রইল, হাত নেড়ে ডাকতে গিয়েও থেমে গেল। তার মুখে একটাই অভিব্যক্তি, হতাশ আর একটু অসহায়তা। উজান চুপচাপ দাঁড়িয়ে দেখলো তুর্য গাড়িতে উঠে পড়েছে। উজানের মনে হলো এই মানুষটাকে বোঝা তার পক্ষে সম্ভব না। তুর্য যেন একটা বন্ধ দরজার মতো, যতই চেষ্টা করুক ভেতরে কি চলছে কখনোই পুরোটা জানা যাবে না।